বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো রাজশেখর বসুর গল্প প্রেমচক্র। এখনো বল হাবলা। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, তুমি ফেলে দাও মামা। না কিন্তু কিন্তু লোকে কি বলবে? আরে ভালোই বলবে। আর তোর মামি? মামি খুশি হবে গো, তুমি দেখো। তুই তুই না হয় একবার উপরে গিয়ে জিজ্ঞেস করে আয়। তা আসছি, তুমি ততক্ষণ বেশ ভিজিয়ে নরম করে রাখো। হাবলা উপরে গেল, আমি বুরুজ ঘষতে লাগলুম। হুকুম এলেই জয় মা কালী বলে কোপ বসাবো। কিন্তু শুভকর্মে অনেক বাধা। হাবলার ছোট ভাই বঙ্কা ঝড়ের মতন ঘরে ঢুকে বললে, ও কি হচ্ছে মামা? কি আবার হবে, গোপটা ফেলে দেব। বঙ্কা বললে, গোপ এখন থাকুক। দাও দাও, ধাঁ করে একটা গল্প লিখে দাও তো। একটা মাসিক পত্রিকা বার করছি, চিরন্তনী। তা কমাস বার হবে? চিরকাল। এ পত্রিকা মরবে না, তুমি দেখে নিও। দস্তুর মতো এস্টিমেট করে ৮ ঘাট বেঁধে নামা হচ্ছে। ২৫ জন নামজাদা লেখকের সঙ্গে কন্ট্রাক্ট করেছি। প্রতি সংখ্যায় ১৯টা গল্প, তার মধ্যে ৫টা সোজা প্রেম, 10টা বাঁকা প্রেম আর 4টি লোমহর্ষণ। প্রথম সংখ্যা প্রায় ছাপা হয়ে এলো, কেবল শেষ ফরমার লেখাটা জোগাড় হয়ে ওঠেনি, বুঝলে? তাই এই তোমার শরণাপন্ন হয়েছি। দাও না দাও না, চটপট একটা লিখে দাও না। কেন, তোর কন্ট্রাক্টরদের কাছে যা না। আরে তাদের খোসামত করবার আর সময় নেই, তুমি একটা লিখে দাও, আজই চাই কিন্তু। এমন সময় হাবলা ফিরে এলো, মুখখানা হাঁড়ির মতন করে বললে, মামি রাজি নয়। কি বললে? বললেন, খবরদার, ওই তো মুখের ছিরি, গোপ ফেললে দেখাবে যা, মরি মরি মরি। মামা অমন মুছতে গেলে চলবে না, প্রতিশোধ নিতে হবে, ভীষণ প্রতিশোধ। আমি বলছি, এবার তুমি দাড়ি রাখো, দিব্যি মুখ ভরা একেবারে কোমর পর্যন্ত, ওই ওই নিরঞ্জন সিংয়ের মতন। বঙ্কা অস্থির হয়ে বললে, কেবল গোপ আর দাড়ি, তার চেয়ে ঢের বড় জিনিস সৃষ্টি করবার আছে। মামা মামা, তুমি অন্য চিন্তা ত্যাগ করে গল্প লেখো। হাবলা বললে, ওই তোদের সেই পত্রিকাটার জন্যে বুঝি? বঙ্কা জবাব দিল না। সে তার দাদাকে গ্রাহ্য করে না, কারণ হাবলা একটু সেকেলে গোছের, আর বঙ্কা হচ্ছে খাজা তরুণ। আমি বললুম, বঙ্কার পত্রিকায় 1 ফর্মা খালি রয়েছে, তা তুই একটা লিখে দে না হাবলা। হাবলা বললে, কবিতা চায় তো দিতে পারি, ওই পুটুর বিয়ের জন্য একটা লিখেছি, তাই একটু অদল বদল করে দিলে চলবে। বিয়ের পদ্যে হাবলার হাত খুব পাকা। তার বন্ধুরা বলে এ লাইনে ওই এখন সম্রাট। আর হাবলাদের রাবণের বংশ, জ্যাঠতুতো খুড়তুতো পিস্তুতো মাস্তুতো মামাতোর অন্ত নেই। তার সমস্ত তাল সামলায় শ্রীমান হাবুল চন্দ্র। বছরের মধ্যে গোটা 5 হৃদয়বাণী, গন্ডা 2 মর্মোচ্ছ্বাস, 6-7টা প্রীতি উপহার তাকে লিখতেই হয়। ভাষা, ছন্দ, ভাব 3টেতেই সে বেশ স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছে। আজি কি সুন্দর প্রভাত, নীল নভে পূর্ণ চন্দ্র উঠিছে, মলয় মৃদু হিল্লোলে বহিছে, কুসুম থরে থরে ফুটিছে, হৃদয়ে সাহানা রাগিনী বাজিছে। কেন এসব হচ্ছে? কারণ আমাদের স্নেহের পুটুরানির সঙ্গে শ্রীমান চামেলি রঞ্জন বিএসসির শুভ পরিণয়। অতএব হে বিভু, তুমি প্রচুর মধু লেপন করে এই 2টি তরুণ হিয়া জুড়ে দাও। কিন্তু বঙ্কার তা পছন্দ নয়, বললে, রাবিশ, ওসব সেকেলে ছড়া একদম চলবে না। আমি বললুম, খুব চলবে। এই কবিতায় কিছু অদল বদল করে দিলে আধুনিক হয়ে দাঁড়াবে। ওই 2-4টে ভূমা, গোটা 3 অবদান, একটু রুদ্রশিহরণ, একটু রিনিকি ঝিনি।
বঙ্কা তিরবির করে হাত পা নেড়ে বললে, না 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 না, ওসব পচা কবিতা একদম চলবে না। মামা মামা তুমি গল্প লেখো, বেশ ঘোরালো প্লট চাই, আর আর শিগগির দিতে হবে কিন্তু। বললুম, আচ্ছা তাই হবে। আর শোনো, ওই ছবিও চাই কিন্তু। বলিস কি রে, আমার 14 পুরুষ কখনো ছবি আঁকেনি। বাহ, সেই যে তুমি ঘোষ কোম্পানির অফিসে ছবি আঁকতে। কথাটা নেহাত মিথ্যে নয়। 4 বার বিয়ে ফেল হবার পর বাবার উপরোধে দিন কতক ওই ইঞ্জিনিয়ার ঘোষ কোম্পানির অফিসে প্ল্যান আঁকা শিখি। কত রকম যন্ত্র, কত রকম রং। আমি মনের সুখে ওই সেট স্কোয়ার দিয়ে পুকুর আঁকতুম, আর কম্পাস দিয়ে চাঁদা মাছ আঁকতুম। ঘোষ সাহেব দেখেও দেখতেন না পিতৃবন্ধু কিনা। বঙ্কা সেই থেকে ঠাউরেছে আমি একজন আর্টিস্ট। তা হোক, একটু চেষ্টা করলে যদি একাধারে লিখিয়ে আর আঁকিয়ে হতে পারি তো মন্দ কি। বঙ্কাকে বললুম, কাল সন্ধেবেলা আসিস, দেখি কি করতে পারি। পরদিন সন্ধ্যা হতে না হতেই বঙ্কা এসে হাজির। সঙ্গে আবার তার ছোট বোন চিংড়িকে এনেছে। সে ফার্স্ট ইয়ারে পড়ে, গল্প আর ছবির একজন মস্ত সমজদার। জিজ্ঞাসা করলুম, হাবলা এলো না? বঙ্কা বললে, দাদা ভীষণ চটেছে, বললে দেখি আমাকে বাদ দিয়ে তোদের পত্রিকা কদিন চলে। দাদা ওই ম্যালেরিয়া বধ কাব্য শুরু করেছে, শেওড়াপুলি হিতৈষীতে ক্রমশ প্রকাশ্য। যাক, ওসব বাদ দাও, তুমি চটপট পড়ে ফেলো মামা। লেখাটা এখনই ছাপাখানায় দিতে হবে, ছবির ব্লক করতে হবে। নাও নাও নাও, আরম্ভ করো আরম্ভ করো। আরম্ভ করলুম। স্থান নৈমিষারণ্যের ঋষিপাড়া, কাল সত্যযুগ। পাত্র 3 ঋষিকুমার, হারিত, জারিত ও লারিত। পাত্রী 3 ঋষিকন্যা, সমিতা, জমিতা ও তমিতা। বঙ্কা বললে, আবার সত্য যুগে গেলে কেন? আধুনিক হলেই বেশ হতো, প্রেমের পথে কোনো বাধা পেতে না। যদি এই বর্তমান যুগধারার সঙ্গে তোমার পরিচয় না থাকে, তবে বৌদ্ধ, মুঘল এসব আমল চালালেও পারতে। বললুম, তুই কতটুকু খবর রাখিস? যদি হৃদয়ের অবাধ প্রসার আর কল্পনার উদ্দাম প্রবাহ দেখাতে হয়, তবে ওই সত্যযুগের প্লট ফাঁদতেই হবে। চিংড়ি বললে, যেমন কচদেব জানি। ঠিক, চিংড়ি, তুই জানিস দেখছি। চিংড়ি খুশি হয়ে উত্তর দিলে, মামা তুমি কারো কথা শুনো না, চালাও সত্যযুগ। চালাবই তো। তারপর শোন, হারিত ভালোবাসে সমিতাকে, কিন্তু সমিতা চায় জারিতকে। আবার জারিত চায় জমিতাকে, অথচ জমিতার টান লারিতের ওপর। আবার লারিত ভালোবাসে তমিতাকে, কিন্তু তমিতার হৃদয় হারিতের প্রতি ধাবমান। বঙ্কা বললে, ভয়ঙ্কর গোলমেলে প্লট, মনে রাখা শক্ত। মোটেই না, 1 নম্বর চিত্র দেখো। চিংড়ি বললে, করেছ কি মামা? এই যে ইটারনাল ট্রায়াঙ্গেলের বাবা, হোপলেস হেক্সাগন। আচ্ছা মামা, মধ্যিখানে এটা কি এঁকেছ? চামচিকে? চামচিকে নয়, ইনি হচ্ছেন খোদ কন্দর্প। ওই অতনু কিনা, তাই অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছে না। লেন্স দিয়ে দেখলে টের পাবি। ওর 2 হাতে 2 ধনুক, তার ছিলের এক প্রান্ত খোলা, তাই দিয়ে ডাইনে বাঁয়ে ওপরে নিচে সব চাবুক লাগাচ্ছেন, আর প্রেম চক্র বানবান 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 করে ঘুরছে। চিংড়ি বললে, বন বন সেকেলে ভাষা মামা, বাই বাই লেখো, অথবা অথবা পাই পাই। এক প্রেম চক্র বাই বাই অথবা পাই 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 করে ঘুরছে। এই চক্রের বাইরে আরেকটি মূর্তি আছেন, তিনি হলেন ভুন্ডিল মুনি। ব্রহ্মচর্য শেষ করার পর গৃহী হবার জন্য কিছুদিন চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ঋষিকন্যাই একে বিয়ে করতে রাজি হয়নি। কারণ ভুন্ডিল মুনি যেমন মোটা তেমন গম্ভীর, আর তার বয়স প্রায় 4000 বৎসর, অর্থাৎ এই কলিযুগের হিসেবে 40। অবশেষে তিনি বুঝলেন
যে দৃশ্যমান জগৎটা নিছক মায়া, আর নারী সেই মায়া সমুদ্রের ভুরভুরি। তাদের আকার আছে কিন্তু বস্তু নেই। তখন তিনি আশ্রম ত্যাগ করে নিবিড় অরণ্যে গিয়ে নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে কঠোর তপস্যা শুরু করলেন। 2 নম্বর চিত্র দেখো। চিংড়ি বললে, মামা এবার আমাদের বার্ষিক উৎসবে এই তোমার গল্পটা অভিনয় করব। এই সরস্বতী যদি ভুন্ডিলমুনি সাজে, আহ কি চমৎকার মানাবে। গোপ লাগবে না, ওই শুধু 4টি দাড়ি আনলেই চলবে। হ্যাঁ, তারপর পড়ে যাও মামা, পড়ে যাও। একদা বসন্ত সমাগমে যখন বনভূমি রমণীয় হয়ে উঠেছে, অশোক, কিংশুক, কুরুবগ, পুন্নাগ প্রভৃতি তরুরাজি পুষ্পভারে নমিত হয়েছে, ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কুজন বুড়ো বুড়ো তপস্বীদের পর্যন্ত উদ্ব্যস্ত করে তুলেছে, তখন এক মধুর অপরাহ্নে সমিতা, জমিতা আর তমিতা 3 সখীতে মিলে গোমতী তীরে বায়ু সেবন করতে করতে মনের কথা আলোচনা করছিল। আর ঠিক সেই সময়ে হাততিরিশ পিছনে একটি আম্রকাননের অন্তরালে হারিত, জারিত আর লারিত ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছিল। চিংড়ি বললে, ঋষিকন্যাদের সাজ কিরকম তা তো লিখলে না। হচ্ছে হচ্ছে সত্যযুগে বস্ত্র বড়ই দুর্মূল্য ছিল। ঋষিকন্যারা একখানি সাদাসিধে খাপি বলকল পরিধান করতেন, আর একখানি শৌখিন মিহি বলকল গায়ে তেড়চা করে বাঁধতেন। চিংড়ি বললেন, খুব আর্টিস্টিক সাজ। আচ্ছা মামা, ওই স্টেজে ব্রাউন রঙের জর্জেট পরলে ঠিক বলকলের মতো দেখাবে না? নিশ্চয়। তারপর শোন, ঋষিপত্নীদের সাজও ওই রকম। মাথায় কাপড় টানবার উপায় ছিল না। লজ্জা প্রকাশ করবার দরকার হলে কিঞ্চিত জিহ্বা প্রদর্শন করতেন। উঁচু দরের মুনি ঋষিরা, যারা রাগ, দেশ, শীতস্নাদি দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতেন, তাদের কিছুই দরকার হতো না। তবে তারা লোকালয়ে যেতে পারতেন না, কুকুর ঘেউ ঘেউ করত। সাধারণ ঋষির বলকলই ধারণ করতেন। কিন্তু ছেলে ছোকরাদের ব্যবস্থা ছিল বেলকাঠের কৌপিন। বঙ্কা বললে, বেলকাঠের? হ্যাঁ হ্যাঁ, কর্তারা বলতেন, তোদের এখন ব্রহ্মচর্যের সময়, বেশি বিলাসিতা ভালো নয়। তোরা বেদ পড়বি, ধেনু চড়াবি, কাঠ কাটবি, বনে বাজারে ঘুরে হরদম বলকল ছিঁড়বি, কাঁতক জোগাবো। তার চেয়ে কাঠের কৌপিন পরিধান কর, তোদের পুত্র পৌত্রাদি ক্রমে টিকবে। বঙ্কা বললে, কিন্তু কাছা দেবে কি করে? কেন দেবে না? 3 নম্বর চিত্র দেখো। চিংড়ি বললে, ও ও রোল টপ টেবিলের মতন। ঠিক বুঝেছিস। এই চিংড়ি, তোর মাথা একদম ক্লিয়ার। চিংড়ি বললে, কিন্তু মামা তোমার এই গল্প অভিনয় করা চলবে না। বঙ্কা বললে, ওই বেল কাঠের জন্য ভাবছিস? কিচ্ছু দরকার নেই, জারুল কাঠ হলেও চলবে। ওই ফুটলাইটে ঠিক বেল কাঠ বলে মনে হবে। চিংড়ি বললে, পড়ে যাও মামা, পড়ে যাও। জারিদ বলছিল, সখা প্রাণ যে যায়। লারিদ বললে, তাই তো দেখছি, কি একগুঁয়ে মেয়ে সব। আরে আমাদের ভালোই যদি বাসিস, তবে এমন গুলিয়ে ফেললি কেন? কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। জমিতার জন্যে মরে আছি দাদা, কিন্তু জমিতা যে আমাকে চায়, তাতে আনন্দও হয়। আহা আহা, যদি দুটিকেই পেতুম। হারিদ ঘাড় নেড়ে বললে, ঠিক ঠিক, পঞ্চস্বরের কি বিচিত্র লীলা। লারিদ বললে, আচ্ছা দাদা, ওদের জোর করে ধরে নিয়ে গিয়ে রাক্ষস বিবাহ করলে কেমন হয়? হারিদ বললে, দূর বোকা, আমরা যে ঋষির সন্তান, হয় ব্রহ্ম বিবাহ, না হয় গান্ধর্ব বিবাহ, এছাড়া অন্য বিধি নেই। চল চল, আর একবার ওদের বুঝিয়ে দেখি। ওদিকে নদীর ধারে পায়চারি করতে করতে জমিতা বলছিল, সখী যৌবন যে যায়। তমিতা উত্তর দিলে, যায় যাকগে, তা বলে তো দ্বিচারিণী হতে পারি না।
হৃদয়ে যাকে চায় না তাকে মাল্যদান করব কি করে? কিন্তু লারিত বেচারার জন্য সত্যি আমার দুঃখ হয়। কেনই বা আমাকে চায় সে? জমিতা বললে, অতই যদি দরদ তবে গলায় মালা দিলেই পারিস। আমারও এক জ্বালা হয়েছে। কেন বা মরতে সেদিন বেনারসি বলকলটা পড়েছিলুম। জারিত বেচারার তো দেখে আশই মেটে না। কিন্তু লারিতদার কোনো পছন্দ নেই, কেমন যেন একরকম। জমিতা বললে, আহা চটো কেন জমিতা দি? লারিতকে তো আর কেড়ে নিচ্ছি না। তাকে আজীবন ভাই বলতে পারি, দাদা বলতে পারি, ঠাকুরপো বলতে পারি, কিন্তু প্রাণনাথ বলতে শুধু হারিদ্দা। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সমিতা বললে, কিন্তু সে যে আমাকেই চায়। আচ্ছা ফ্যাসাদে পড়া গেছে। এমন সময় 3 বন্ধু এসে উপস্থিত। হারিত সম্ভাষণ করলে, কি গো বড় বর্ণিনীরা, কি হচ্ছে? সমিতা একটু জিহ্বা বিলাস করে বললে, এই যে আসুন আসুন, নমস্কার। হারিত বললে, আর কতকাল আমাদের কষ্ট দেবে? দয়া কি হয় না? সমিতে একবারটি হাঁ বলো। জারিত জড়িত কণ্ঠে বললে, জমিতে সাড়া দাও। লারিত হাঁকলে, তুমিতে? আমি যে তোমার তরে মরে আছি প্রিয়ে। সমিতা সরে গিয়ে বললে, ও হারিদ্দা, দেখো না কি বলছে। হারিত বললে, অন্যায় কিছু বলেনি। তুমি লারিতকে ধন্য করো, জমিতা জারিতকে করুক, আর সমিতা আমাকে। সমিতা বললে, সে হতেই পারে না। আমার হৃদয় বিলি করে ফেলেছি, তার আর নড়চড় নেই। হারিত বললে, একটা রফা করা যায় না? ভগবান কন্দর্পকে না হয় মধ্যস্থ মালা যাক। জমিতা আর তমিতা প্রথমটা এই প্রস্তাবে রাজি হলো না, কিন্তু সমিতা তাদের বুঝিয়ে দিলে, দেখাই যাক না কন্দর্প কি করেন। আমরা তো নিজেদের মত বদলাচ্ছি না। কন্দর্প নিকটেই ছিলেন। 5 মিনিট আবাহন করতেই দেখা দিলেন। সব শুনে বললেন, দেখো, এ বিসংবাদ তোমরা নিজেরাই মিটিয়ে ফেলো। আমার কি বা ক্ষমতা? শুধু প্রজাপতির আদেশে পঞ্চবান মোচন করি। তার আঘাত যদি তোমাদের পছন্দসই না হয় তো আমি নাচার। লারিত বললে, আপনি এই প্রেম চক্রে একটা উল্টো পাক লাগিয়ে দিন না। হারিত বললে, দুর্গর্ধব, তাতে শুধু উল্টো বিপত্তি হবে। প্রেম চক্র দক্ষিণাবর্তে না ঘুরে বামাবর্তে ঘুরবে। আমি চাইব তমিতা চাইবে লারিতকে। এই রকম বিপরীত অবস্থা দাঁড়াবে। তাতে কোনো পক্ষের মনস্কামনা পূর্ণ হবে না রে। সমিতা কন্দর্পকে বললে, আপনি অতি বেয়ারা লোক। 6টি নিরীহ তরুণ তরুণীকে খামোকা চোরকি ঘোরাচ্ছেন, কি সুখ পাচ্ছেন এতে? জমিতা ঘাড় বেঁকিয়ে বললে, আমরা অভিশাপ দেব, কিন্তু তখন মজা টের পাবেন। তমিতা কিল তুলে বললেন, লাগাও না 2-4 ঘা, ও লারিদ্দা। বেগতিক দেখে কন্দর্প চট করে সরে পড়লেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। হারিত বললে, আচ্ছা আমরা বিদায় নিই। রাত্রে আবার বৃহদারণ্যক আগাগোড়া মুখস্থ করতে হবে। কাল বিকেলে এসে ফের আমাদের আবেদন জানাবো। ঋষিকুমাররা চলে গেলে সমিতা অনেকক্ষণ ভেবে বললে, দেখ, কন্দর্প বেঁচে থাকতে এই প্রেম চক্রের ঘুরপাক থামবে না। চল আমরা মহাদেবকে গিয়ে ধরি, তিনি আর একবার মদন ভস্য করুন। জমিতা খুব হিসেবি বললে, ওহো, না 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 না, পঞ্চস্বরের ভস্য যদি ভুবন মাঝে ছড়িয়ে পড়ে তবেই চিত্তির। যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতন প্রেম গজিয়ে উঠবে। একেবারে সাবান না করলে নিস্তার নেই। তমিতার উপস্থিত বুদ্ধি সবচেয়ে বেশি। সে বললে, ভগবান রাহুকে ধর, তিনি কপ করে গিলে ফেলুন। সমিতা জমিতা লাফিয়ে উঠে বললে, সেই খাসা হবে, চল চল এক্ষুনি রাহুর কাছে যাই। বঙ্কা বললে, ছাই গল্প হচ্ছে। শাস্ত্রের কথা না হয় মেনে নিলুম যে রাহু একটা গ্রহ, আকাশে থাকে,
কিন্তু মেয়েরা তার কাছে যাবে কি করে? যত সব গাঁজাখুরি। চিংড়ি ধমক দিয়ে বললে, তুই থাম ছোড়দা, এটা যে সত্যযুগ সে খেয়াল আছে? পড়ে যাও মামা, পড়ে যাও। রাহু তখন আকাশে নিরিবিলিতে বসে পাঁজি দেখছিলেন। মেয়েদের দেখে জিজ্ঞাসা করলেন, কি চাই? চট করে বলে ফেলো, আমার সময় বড্ড কম। সমিতা হাত জোর করে বললে, প্রভু, আমরা প্রেমে পড়েছি। রাহু ফিক করে হেসে বললেন, মাইরি, তা তা আমাকে কেন? আমি শূন্য পথে ধাই, চাঁদ সূর্যি খাই, প্রেমের আমি কিবা জানি। দেখছো তো আমার শুধুই মুন্ডু, তাতে প্রেম হয় না। প্রেম চাও তো ইন্দ্রাদি দেবতার কাছে যাও, তাদের ওই ব্যবসা। সমিতা নিবেদন করলে, প্রভু, আপনাকে হৃদয় দেব এমন ভাগ্য আমরা করিনি। আমরা মানুষকেই ভালোবেসেছি, কিন্তু কন্দর্প সমস্তই ওলট পালট করে দিচ্ছেন। তিনি ধ্বংস না হলে আমাদের স্বস্তি নেই। আপনি কৃপা করে তাকে গ্রাস করুন। রাহু মাথা নেড়ে বললেন, সইবে না, সইবে না। চাঁদ পর্যন্ত আমার হজম হয় না, গিলতে না গিলতে বেরিয়ে যায়। কন্দর্প খেলে পেট ফাঁপবে। সমিতা বললে, পেট তো আপনার দেখছি না, আপনার পেট কই? রাহু থমকে বললে, হা, তুমি সব জানো। আধ্যাত্মিক উদর শুনেছ কখনো? আমার হচ্ছে তাই। জমিতা বললে, প্রভু, তবে আমাদের তিনটিকে ভক্ষণ করুন, বেঁচে আর সুখ নেই প্রভু। রাহু একটু বিষণ্ণ হাসি হেসে বললেন, হজমের কি আর শক্তি আছে রে? শুধু লঘুপথ্য খেয়ে বেঁচে আছি। হলো একটু চাঁদের কুচি, হলো বা গরম গরম এক কামড় সূর্যি। আচ্ছা, কাছে আয়, দেখি একটু তোদের গাল চেটে। সমিতা বললে, কি যে বলেন? তবে এলি কি করতে? যা, এখন পালা, আমার খাবার লগ্ন হলো। রাহু তাঁর লকলকে গোপ দিয়ে খপ করে পূর্ণচন্দ্র ধরলেন, তারপর তাতে একটু মাখন মাখিয়ে কামড় দিলেন। 4 নম্বর চিত্র দেখো। মেয়েরা সে করুণ দৃশ্য সইতে পারলে না, ছুটে পালালো। মহামুনি ঔরব হচ্ছেন নৈমিষারণ্যের বড় আশ্রমের কুলপতি। তার 10,000 শিষ্য, 20,000 ধেনু। যজ্ঞশালায় রোজ 250 মণ নিবার ধানের চাল রান্না হয়, আর 300 ঝুড়ি উড়ুম্বরের তরকারি। ঔরব অত্যন্ত রাশভারী ঋষি। আশ্রমবাসীরা তাঁর ভয়ে তটস্থ। সকালবেলা হারিত জারিত আর লারিত বেদাধ্যয়ন করতে এসেছে। ঔরব জলদগম্ভীর স্বরে ডাকলেন, হারিত। আগে এসব কি শুনছি? তোমরা নাকি আশ্রম কন্যাদের পিছু পিছু ঘুরে বেড়াও? জানো, জানো এটা হচ্ছে তপবন, ইয়ার কি জায়গা নয়? এখন তোমাদের ব্রহ্মচর্যের সময়, সে খেয়াল আছে? সত্যযুগে মিথ্যে কথা লোকে বড় একটা কইতো না। হারিত হাত জোর করে স্বীকার করলে, প্রভু, আমরা অপরাধ করেছি। তবে প্রায়শ্চিত্ত করো। 3 জনে গোমুখী তীর্থে চলে যাও। নিরন্তর গোসেবা, সদ্যজাত গোময় আহার, কবষ্ণ গোমূত্র পান, এই ব্যবস্থা। তাতে চিত্তশুদ্ধি, পিত্তশুদ্ধি, পাপ মোচন একযোগে হবে। 1 বৎসর নৈমিষারণ্যের ত্রিসীমানায় এসো না। হারিত জারিত আর লারিত গুরুদেবের চরণ বন্দনা করে বিষণ্ণ মনে বিদায় হল। একদিন প্রাতঃকালে কন্দর্প হিমালয়ের পাদদেশে কিন্নর মিথুন শিকার করতে গেছেন। ইতস্তত বিচরণ করতে করতে হঠাৎ তাঁর নজরে পড়ল একটা মস্ত উইঢিবি উঁচু হয়ে রয়েছে, তার উপর পোকা বিজবিজ করছে। কেমন সন্দেহ হলো। গোটা 2 বানের খোঁচা দিতেই 15 ইঞ্চি উই মাটির স্তর খসে পড়ল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে মানুষের ক্ষীণ কণ্ঠরব শোনা গেল, অহো, কুসুম স্বর কি দুঃসহ। কন্দর্প বললে, ভণ্ডী মুনির গলা শুনছি না? বল্মিকের ভিতর থেকে বেরিয়ে এসে ভুন্ডিল বললেন,
আমার তপস্যা ভঙ্গ করলে কেন হে? ভস্ম করে ফেলবো। কন্দর্প বললেন, আরে দাঁড়াও ঠাকুর, এখন গোসা রাখো, বেজায় কাহিল হয়ে গেছো যে। নাও নাও, এই দিব্য মকরন্দটুকু খেয়ে ফেলো, গায়ে বল পাচ্ছ। খাও খাও খাও, বেশ বেশ বেশ, না হয় আর একটু খাও খাও। তারপর তারপর কিসের জন্য তপস্যা হচ্ছিল? ভুন্ডিল মুনি উত্তর দিলেন, তপস্যা আর কিসের জন্য করে? মোক্ষ লাভের জন্য। মোক্ষ এখন থাকুক, দিব্যকান্তি চাও, তপ্ত কাঞ্চন বর্ণ চাও, রমণীর মন হরণ করতে চাও? ভুন্ডিল একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, কিন্তু তপস্যার কি হবে? তপস্যা এখন থাক না, দিন কতক ছুটি নাও, একটু ফুর্তি করো। ভুন্ডিল ভেবে দেখলেন, এরকম তো অনেক মহামুনি করে থাকেন, পরাশর, বিশ্বামিত্র, ব্যাসদেব, তাতে আর দোষ কি? বললেন, আচ্ছা রাজি আছি, কিন্তু 1 বৎসরের বেশি নয়। কন্দর্প বললেন, মোটে? বেশ বেশ, তাই হবে। আমি বর দিচ্ছি, ভুবন মোহন রূপ ধারণ করো, বৎসরান্তে আবার সমূর্তি ফিরে পাবে, তখন যত খুশি তপস্যা করো, কেউ বাধা দেবে না। ভুন্ডিলের আপাদমস্তকে একটা তারুণ্যের প্লাবন বয়ে গেল। কাঁচা পাকা জটা জুটো উড়ে গিয়ে মাথায় ভ্রমর বিনিন্দ কৃষ্ণ কেশ ঝাঁকড়া ঝাঁকড়া গজিয়ে উঠল। একটা অদৃশ্য খুর চর চর করে মুখমণ্ডল নির্লোম করে দিলে রইল শুধু দুপাশে দুটি কচি কচি জুলপি। ছাতা পড়া নড়া দাঁত খটাখট উপড়ে গিয়ে দুপাটি দন্তরুচি কৌমদি ফুটে উঠল। কটিতটে শুভ্র পট্টবাস জড়িয়ে গেল, কাঁধে চড়ল আপিত উত্তরীয়, গলায় মল্লিকার মালা, হাতে মোহন মুরলী, সর্বাঙ্গে দিব্যকান্তির পলেস্তারা। ভুন্ডিল একটি লম্ফ দিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, ভৌ বিশ্ব চরাচর শৃণ্বন্তু, আমি আছি, তোমরাও আছো, এইবার এইবার দেখে নেব। কন্দর্প বললেন, অতি পাকা কথা। আচ্ছা, এইবার ওই সুদূর নৈমিষারণ্যে দৃষ্টি নিক্ষেপ করো। ভুন্ডিল তাই করলেন। আহ্লাদে আটখানা হয়ে বললেন, আহা হা হা, কি দেখলুম! কি দেখলে? 3টি পরমা সুন্দরী তরুণী গোমতী সলিলে স্নান করছে। প্রাণে পুলক জাগছে। ডাকছে ডাকছে, ইয়াই হিল্লোল উঠতে উঠতে উঠতে, চিত্ত চুলবুল করতে। করছে করছে বই কি। চিংড়ি বললে, মামা, এইখানটা ভারী গ্র্যান্ড লিখেছো কিন্তু। হুম, এখনই হয়েছে কি, পরে দেখবি আরো মধুর, আরো মর্মস্পর্শী। তারপর শোন। কন্দর্প বললেন, ভুন্ডিল, আগে কোনটিকে পছন্দ হয়? আগে আগে ঠিক করতে পারছি না যে। আচ্ছা, ওই যেটি তন্নি, দীর্ঘকায়া, পদ্ম কোরক বর্ণা, রাজহংসীর মতন যার গলা, অতি সুন্দর। আর যেটি ওই সুমধ্যমা, চম্পক গৌরী, মদমুকুলিতাক্ষী, দোহারা গরণ টুকটুকে ঠোঁট, চমৎকার। আর ওই মেয়েটি শ্যামাঙ্গী, চঞ্চলা, চকিত মৃগনয়না, বেশ মোটা সোটা, দেবটোবো গাল। ওটিও খাসা। বলে ফেলো কোনটিকে চাও। আগে আগে 3টিকেই। কন্দর্প ভুন্ডিলের পিঠ চাপড়ে বললেন, সাধু ভুন্ডিল, সাধু। তবে আর দেরি করো না, সোজা নৈমিষারণ্যে চলে যাও। গোমতীর তীরে বসে তোমার ওই বাঁশিটি বাজাও গিয়ে যাও। সমিতা, জমিতা আর তুমিতা বিকেলবেলা গোমতীর ধারে বসে নৈমিষারণ্যের বিখ্যাত চিঁড়ে ভাজা খাচ্ছে। হঠাৎ একটা করুণ বেসুরো বাঁশির আওয়াজ কানে এলো। সমিতা এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল একই লোক কশ্যপ ঘাটে বসে
তাদের দিকে চেয়ে বাঁশি বাজাচ্ছে। সমিতা বললে, কে ওই তরুণ? আগে তো দেখিনি কখনো। জমিতা বললে, কেন বাঁশি বাজাচ্ছে কে জানে, কেমন যেন উদাস সুর। তমিতা বললে, সুন্দর চেহারাটি কিন্তু। সমিতা বললে, তোর হাড়িদার চেয়েও সুন্দর। তমিতা ভ্রুভঙ্গি করে বললে, কি যে বলিস, হাড়িদার জারিদার লাড়িদার চাইতে বুঝি কারো সুন্দর হতে নেই? মেয়েরা অন্যমনস্ক হয়ে আর চোখে দেখতে লাগলো। আচ্ছা চিংড়ি, আর চোখে চাওয়া কিরকম করে আঁকতে হয় জানিস? চিংড়ি বললে, খুব সোজা, একটা আন্ডার মতন আঁকো, মাথায় ইচ্ছে মতো চুল বসাও, কপালে 99 লেখো, তার নিচে একটা কাত করা বিসর্গ, আর তার নিচে একটা 5। যদি দাঁত দেখাতে চাও তবে 44 বসাও, আর যদি মোনালিসা ধরনের নিগুড় হাসি ফোটাতে চাও তবে 8 লেখো। বাহ, ঠিক হয়েছে, 5 নম্বর চিত্র দেখো, তারপর শোনো। একটি বৎসর দেখতে দেখতে কেটে গেল। হাড়ির জারি তার লাড়ির প্রায়শ্চিত্ত শেষ করে তীব্র আশা আর দারুণ উৎকণ্ঠা নিয়ে নৈমিষারণ্যে ফিরে এলো। মেয়েদের সংবাদ কি? তারা কি এখনো নিজেদের গো বজায় রেখেছে? এই বৎসরব্যাপী বিচ্ছেদের ফলে তারা কি প্রেমের সোজা পথটি খুঁজে পায়নি? মনে একটুও প্রতিদান স্পৃহা জাগেনি? হবেও বা, কিন্তু খবর যা শুনলে তা মর্মান্তিক। সমিতা, জমিতা, তমিতা 3 জনেই ভুন্ডিলকে মাল্যদান করেছে। হারে কন্দর্প, এই কি তোর মনে ছিল? প্রেমচক্রে বৃথাই এতদিন ঘুরপাক খাওয়ালি? হায় 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 হায়, কেন তারা মেয়েদের মতেই সায় দেয়নি? সে তো মন্দের ভালো ছিল, আর মেয়ে 3টেরও ধন্য রুচি, শেষে কিনা ভুন্ডিল। হারিত মাথা চাপড়ে বললে, ওহ, স্ত্রী চরিত্র কি কুটিল, ওদের কিচ্ছু বিশ্বাস নেই। জারিত হাত নেড়ে বললে, একেবারে যাচ্ছে তাই। লাড়ির দাঁড়ি ছিঁড়তে ছিঁড়তে বললে, 3টি বছর না হোক ভুগিয়েছে মশাই। 3 উদ্দাম প্রেমিক ঊর্ধ্বশ্বাসে ছুটল ভুন্ডিলের বাড়ি। বেটাকে ঠেঙিয়ে মনের জ্বালা দূর করতে হবে, তাতে মহামুনি ঔরব ভস্মই করুন আর তির্যক যোগিনীতেই পাঠান। ভুন্ডিলের কুটিরে কেউ নেই, শুধু প্রাঙ্গণে একটি আশ্রম ব্যাঘ্রি তৃণভোজন করছে, আর 3টি হরিণ শিশু তার স্তন্যপান করছে। এই স্নিগ্ধ শান্ত আশ্রম সুলভ দৃশ্য দেখে ঋষিকুমারদের হুঁশ হল, অহিংসার কাছে কিছু নেই। হারিত ব্যাঘ্রিটিকে একটু আদর করে সঙ্গীদের বললে, যা হবার তা তো হয়ে গেছে, দৈবই সর্বত্র বলবান, তা তব কান্তা কস্তে পুত্র। মিথ্যা ঋষি হত্যা করে কি হবে? চলো চলো, আমরা গোমুখী তীর্থে ফিরে গিয়ে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করি। সংসারে বিতরাগ হয়ে তারা আবার উত্তর মুখে চলল। কিন্তু দৈবের মতলব অন্যরকম। একটু যেতে না যেতেই তারা দেখতে পেলে বটগাছের তলায় একটি বল্মিক স্তূপ। সমিতা, জমিতা আর তমিতা তার উপরে ঝাঁটা চালাচ্ছে। একটি সলজ্জ ম্লান হাসি হেসে তমিতা বললে, এই যে আসুন আসুন, নমস্কার, ভালো আছেন তো? কবে এলেন? হারিত বললে, ভদ্রে, এ কি? অবনত মস্তকে সমিতা উত্তর দিলে, এই উই ঢিপির মধ্যেই আছেন। কাল বিকেল পর্যন্ত বেশ স্বাভাবিক অবস্থায় ছিলেন, কত গল্প, কত হাসি, কত গান। যেমনি সূর্যাস্ত হলো অমনি হঠাৎ কেমন একটা কাঁপুনি ধরল, আর চেহারাটাও এক মুহূর্তে বিকট কালো মোটা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথায় একরাশ জটা আর মুখ ভরা বিশ্রী দাঁড়ি গোঁপ। আমরা তো ভয়ে পালিয়ে গেলাম। তারপর খুঁজে খুঁজে পেলুম এই বটতলায় বাহ্য জ্ঞান হারিয়ে তপস্যা করছেন। অনেক ডাকাডাকি করতে একবার চোখ মেলে চাইলেন, ধমকে বললেন, খবরদার, ভস্ম করে দেব।
দেখতে দেখতে সর্বাঙ্গে উই লেগে মাটির প্রলেপ জমে গেল। দেখুন না, একদিনেই আগা পাঁচতলা চাপা পড়ে গেছে। আমরা কি আর করি, তিনজনে ঝাঁটা বুলিয়ে উই তাড়াচ্ছি। হারিদ বললে, না না না, অমন কাজও করো না, তাতে ওর তপস্যার হানি হবে। উই অত্যন্ত উপকারী প্রাণী, তপশ্চর্যার একটি প্রধান অঙ্গ। বাহ্য বিষয় বোধ করে মনকে অন্তর্মুখ করতে অমন আর দুটি নেই। জারিদ বললে, তাছাড়া উই মাটি ভেঙে দিয়ে যদি ভিতরে হাওয়া ঢোকে তবে চটে গিয়ে বিলকুল ভস্ম করে ফেলবেন। লারিদ বললে, ওহ, কি জোচ্চর হৃদয়হীন তপস্বী, তিন তরুণীকে ভাসিয়ে দিলে। তুমি তা ফুঁপিয়ে ফুঁপিয়ে বললে, গো, সেই বাঁশিতেই সর্বনাশ করেছে। জমিতা গদগদ কণ্ঠে ডাকলে, ও হারিদ্দা, জারিদ্দা, লারিদ্দা। হারিদ বললে, ভয় কি, আমরা তিনজনেই আছি, ওকে আর ঘাঁটিয়ে কাজ নেই। কল্পান্ত পর্যন্ত সমাধিস্থ হয়েই থাকুন। তোমরা আমাদের সঙ্গে হিমালয়ে চলো, সেখানেই আশ্রম নির্মাণ করা যাবে। কিন্তু আমরা যে সতী হারিদ্দা। আমরাই কোন অসৎ। চলো চলো, বেলা বয়ে যায়। বঙ্কা বললে, থামলে কেন মামা? তারপর? তারপর আর নেই, তোর মামি আর লিখতে দেয়নি। আহ, মামির যদি কিছু আক্কেল থাকে। চিংড়ি বললে, এই মামি ভারী অন্যায়, কিন্তু সত্য যুগে কি না হতে পারে। আচ্ছা আচ্ছা, তোমার তো মনে আছে, শেষটা মুখে মুখেই বলো না, আমি না হয় লিখে নিচ্ছি। ওহো, একদম গুলিয়ে গেছে রে, যে তোর মামির ধমক। বঙ্কা বললে, তোমার মরাল কারেজ কিচ্ছু নেই। দাও দাও, আমাকে দাও, আমি না হয় শেষ করব।